গল্প সফরের দ্বিতীয় অধ্যায়ে আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আজ আপনার জন্যে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প বিলাসী। এরকমই আরও বিভিন্ন স্বাদের গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন গল্প সফর 2.0। তাহলে চলুন আর দেরি না করে আজকের গল্প সফর শুরু করা যাক। পাকা 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে বিদ্যা অর্জন করতে চাই। আমি একা নই, 10-12 জন। যাদেরই বাড়ি পল্লীগ্রামে তাদেরই ছেলেদের শতকরা 80 জনকে এমনি করেই বিদ্যালাভ করতে হয়। এতে লাভের অঙ্কে শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়লেও যা পড়ে তার হিসাব করার পক্ষে এই কটা কথা চিন্তা করে দেখলেই যথেষ্ট হবে যে ছেলেদের সকাল 8টার মধ্যে বের হয়ে যাতায়াতে 4 ক্রোশ পথ ভাঙতে হয়, 4 ক্রোশ মানে 8 মাইল নয়, ঢের বেশি। বর্ষার দিনে মাথার ওপর মেঘের জল এবং পায়ের নিচে 1 হাঁটু কাদা, এবং গ্রীষ্মের দিনে জলের বদলে কড়া সূর্য এবং কাদার বদলে ধুলার সাগর সাঁতার দিয়ে স্কুল ঘর করতে হয়। সে দুর্ভাগা বালকদের মা সরস্বতী খুশি হয়ে বর দেবেন কি তাদের যন্ত্রণা দেখে কোথায় যে তিনি মুখ লুকোবেন ভেবেই পান না। তারপরে এই কৃতবিদ্য শিশুর দল বড় হয়ে একদিন গ্রামেই বসুন আর ক্ষুধার জ্বালায় অন্যত্রই যান। তাদের 4 ক্রোশ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করবেই করবে। কেউ কেউ বলেন শুনেছি, আচ্ছা, যাদের ক্ষুধার জ্বালা তাদের কথা না হয় নাই ধরলাম, কিন্তু যাদের সে জ্বালা নেই তেমন সব ভদ্রলোকই বা কি সুখে গ্রাম ছেড়ে পালিয়ে যান। তারা বাস করতে থাকলে তো পল্লীগ্রামের এত দুর্দশা হয় না। ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পারলাম, সে যাক, কিন্তু এই 4 ক্রোশ হাঁটার জ্বালায় কত ভদ্রলোকেই যে ছেলে পুলে নিয়ে গ্রাম ছেড়ে শহরে পালান তার আর সংখ্যা নেই। তারপরে একদিন ছেলে পুলের পড়াও শেষ হয় বটে, কিন্তু তখন শহরের সুখ সুবিধা রুচি নিয়ে আর তাদের গ্রামে ফিরে আসা চলে না। কিন্তু থাক, এ সকল বাজে কথা থাক। স্কুলে যাই, 2 ক্রোশের মধ্যে অন্তত আরও তো 2-3 খানা গ্রাম পার হতে হয়। কার বাগানে আম পাকতে শুরু করেছে, কোন বনে বইঁচি ফল অপর্যাপ্ত ফলেছে, কার গাছে কাঁঠাল এই পাকলো বলে, কার মর্তমান কলার কাঁদি কেটে নেওয়ার অপেক্ষা মাত্র, কার কানাচে ঝোপের মধ্যে আনারসের গায়ে রং ধরেছে, কার পুকুর পাড়ে খেজুর মেথি কেটে খেলে ধরা পড়ার সম্ভাবনা অল্প। এই সব খবর নিতেই সময় যায়। কিন্তু আসল যা বিদ্যা, যেমন কামস্কটকার রাজধানীর নাম কি এবং সাইবেরিয়ার খনির মধ্যে রূপা মেলে না সোনা মেলে, এ সকল দরকারি তথ্য অবগত হওয়ার ফুরসতি মেলে না। কাজেই পরীক্ষার সময় এডেন কি জিজ্ঞাসা করলে বলি পার্সিয়ার বন্দর, আর হুমায়ুনের বাপের নাম জানতে চাইলে লিখে দিয়ে আসি তোগলক্ষা। এবং আজ 40-এর কোঠা পার হয়েও দেখি এই সকল বিষয়ের ধারণা প্রায় একই রকমই আছে। তারপরে প্রমোশনের দিন মুখ ভার করে বাড়ি ফিরে এসে কখনো বা দল বেঁধে মতলব করি মাস্টারকে ঠ্যাঙানো উচিত, কখনো বা ঠিক করি অমন বিশ্রী স্কুল ছেড়ে দেওয়াই কর্তব্য। আমাদের গ্রামের একটি ছেলের সঙ্গে মাঝে মাঝেই স্কুলের পথে দেখা হতো। তার নাম ছিল মৃত্যুঞ্জয়। আমাদের চেয়ে সে বয়সে অনেক বড়, 3rd ক্লাসে পড়ত। কবে যে সে প্রথম 3rd ক্লাসে উঠেছিল এই খবর আমরা কেউই জানতাম না। সম্ভবত তা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়। আমরা কিন্তু তার ওই 3rd ক্লাসটাই চিরদিন দেখে এসেছি। তার 4th ক্লাসে পড়ার ইতিহাসও কখনো শুনিনি, 2nd ক্লাসে ওঠার খবরও কখনো পাইনি।
মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেউই ছিল না। ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান, আর তার মধ্যে একটা পোড়ো বাড়ি। আর ছিল এক জ্ঞাতি খুড়া। খুড়ার কাজ ছিল ভাইপোর নানাবিধ দুর্নাম রটনা করা, যেমন সে গাঁজা খায়, সে গুলি খায়, এমনই আরো কত কি। তার আরও একটা কাজ ছিল বলে বেড়ানো যে ওই বাগানের অর্ধেকটা নাকি তার নিজের অংশ, নালিশ করে দখল করার অপেক্ষা মাত্র। অবশ্য দখল একদিন তিনি পেয়েছিলেন বটে, কিন্তু সে জেলা আদালতে নালিশ করে নয়, ওপরের আদালতের হুকুমে। কিন্তু সে কথা পরে হবে। মৃত্যুঞ্জয় নিজে রেঁধে খেত এবং আমের দিনে ওই আম বাগানটা জমা দিয়েই তার সারা বছরের খাওয়া পড়া চলত, এবং বেশ ভালো করেই চলত। যেদিন দেখা হয়েছে সেই দিনই দেখেছি মৃত্যুঞ্জয় ছেঁড়া খোঁড়া মলিন বইগুলি বগলে করে পথের এক ধার দিয়ে নীরবে চলেছে। তাকে কখনো কারো সঙ্গে যেঁচে আলাপ করতে দেখিনি, বরঞ্চ উপযাজক হয়ে কথা বলতাম আমরাই। তার প্রধান কারণ ছিল এই যে দোকানের খাবার কিনে খাওয়াতে গ্রামের মধ্যে তার জোড়া ছিল না। আর শুধু ছেলেরাই নয়, কত ছেলের বাপ কতবার যে গোপনে ছেলেকে দিয়ে তার কাছে স্কুলের মাইনে হারিয়ে গেছে, বই চুরি হয়ে গেছে ইত্যাদি বলে টাকা আদায় করে নিত, তা আমি বলতে পারি না। কিন্তু ঋণ স্বীকার করা তো দূরের কথা, ছেলে তার সঙ্গে একটা কথা কয়েছে এ কথাও কোনো বাপ ভদ্র সমাজে কবুল করতে চাইত না। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম। অনেকদিন মৃত্যুঞ্জয়ের সঙ্গে দেখা হয়নি। একদিন শোনা গেল সে মরো। আরেকদিন শোনা গেল মালপাড়ার এক বুড়া মাল তার চিকিৎসা করে এবং তার মেয়ে বিলাসী তার সেবা করে মৃত্যুঞ্জয়কে যমের মুখ থেকে এ যাত্রায় ফিরিয়ে এনেছে। অনেকদিন তার অনেক মিষ্টান্নের সদ্ব্যয় করেছি। মনটা যেন কেমন করতে লাগলো। একদিন সন্ধ্যার অন্ধকারে লুকিয়ে তাকে দেখতে গেলাম। তার পোড়ো বাড়িতে প্রাচীরের বালাই নেই। স্বচ্ছন্দে ভেতরে ঢুকে দেখি ঘরের দরজা খোলা, বেশ উজ্জ্বল একটি প্রদীপ জ্বলছে, আর তার ঠিক সামনেই তক্তপোষের ওপর পরিষ্কার ধপধপে বিছানায় মৃত্যুঞ্জয় শুয়ে আছে। তার কঙ্কালসার দেহের প্রতি চাইলেই বোঝা যায় বাস্তবিক যমরাজ চেষ্টার ত্রুটি কিছু করেননি। তবে যে শেষ পর্যন্ত সুবিধা করে উঠতে পারেননি সে কেবল ওই মেয়েটির জোরে। সে মাথার কাছে বসে পাখার বাতাস করছিল। হঠাৎ মানুষ দেখে চমকে উঠে দাঁড়াল। এই সে বুড়া সাপুড়ের মেয়ে বিলাসী। তার বয়স 18 কি 28 ঠাউর করতে পারলাম না, কিন্তু মুখের প্রতি চাওয়া মাত্র টের পেলাম বয়স যাই হোক, খেটে খেটে আর রাত জেগে জেগে তার শরীরে আর কিছু নেই। ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো। হাত দিয়ে এতটুকু স্পর্শ করলে, এতটুকু নাড়াচাড়া করতে গেলেই যেন ঝরে পড়বে। মৃত্যুঞ্জয় আমাকে চিনতে পেরে বলল, কে, ন্যাড়া? আমি বললাম, হ্যাঁ। মৃত্যুঞ্জয় বলল, বসো। মেয়েটা ঘাড় হেঁট করে দাঁড়িয়ে রইল। মৃত্যুঞ্জয় 2-4টে কথায় যা বলল তার মর্ম এই যে প্রায় 1.5 মাস হতে চলল সে শয্যাগত। মাঝে 10-15 দিন সে অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়েছিল। এই কদিন হল সে লোককে চিনতে পেরেছে, এবং যদিও এখনো সে বিছানা ছেড়ে উঠতে পারে না, কিন্তু আর ভয় নেই। ভয় নাই থাকুক, কিন্তু ছেলে মানুষ হলেও এটা বুঝলাম আজও যার শয্যা ত্যাগ করে উঠবার ক্ষমতা নেই, সেই রোগীকে এই বনের মধ্যে একাকী যে মেয়েটি বাঁচিয়ে তুলবার ভার নিয়েছিল, সে কত বড় গুরু ভার। দিনের পর দিন
রাত্রির পর রাত্রি তার কত সেবা, কত শুশ্রূষা, কত ধৈর্য, কত রাত জাগা, সে কত বড় সাহসের কাজ। কিন্তু যে বস্তুটি এই অসাধ্য সাধন করে তুলেছিল তার পরিচয় যদিও সেদিন পাইনি, কিন্তু আর একদিন পেয়েছিলাম। ফিরবার সময় মেয়েটি আর একটি প্রদীপ নিয়ে আমার আগে আগে ভাঙা প্রাচীরের শেষ পর্যন্ত আসলো। এতক্ষণ পর্যন্ত সে একটি কথাও বলেনি। এইবার আস্তে আস্তে বলল, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি? বড় বড় আম গাছে সমস্ত বাগানটা যেন একটা জমাট অন্ধকারের মতো বোধ হচ্ছিল। পথ দেখা তো দূরের কথা, নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না। বললাম, না, পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। সে প্রদীপটা আমার হাতে দিতেই তার উৎকণ্ঠিত মুখের চেহারাটা আমার চোখে পড়ল। আস্তে আস্তে সে বলল, একলা যেতে ভয় করবে না তো? একটু এগিয়ে দিয়ে আসব? মেয়ে মানুষ জিজ্ঞাসা করে, ভয় করবে না তো? সুতরাং মনে যাই থাক, প্রত্যুত্তরে শুধু একটা না বলেই অগ্রসর হলাম। সে পুনরায় বলল, বন জঙ্গলের পথ, একটু দেখে দেখে পা ফেলে যেও। সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল, কিন্তু এতক্ষণে বুঝলাম উদ্বেগটা তার কিসের জন্য এবং কেন সে আলো দেখিয়ে এই বনের পথটা পার করিয়ে দিতে চাইছিল। হয়তো সে নিষেধ শুনত না, সঙ্গে যেত, কিন্তু পীড়িত মৃত্যুঞ্জয়কে একাকী ফেলে যেতেও বোধহয় তার শেষ পর্যন্ত মন সরল না। 20-25 বিঘার বাগান, সুতরাং পথটা কম নয়। এই দারুণ অন্ধকারের মধ্যে প্রত্যেক পদক্ষেপেই বোধহয় ভয়ে ভয়ে করতে হতো। কিন্তু পরক্ষণেই মেয়েটির কথাতেই সমস্ত মন এমনই আচ্ছন্ন হয়ে রইল যে ভয় পাওয়ার আর সময় পেলাম না। কেবল মনে হতে লাগল একটা মৃতকল্প রোগী নিয়ে থাকা কত কঠিন। মৃত্যুঞ্জয় তো যে কোনো মুহূর্তেই মরতে পারে। তখন সমস্ত রাত্রি এই বনের মধ্যে মেয়েটি একাকী কি করত? কেমন করে তার সে রাতটা কাটত? এই প্রসঙ্গে অনেকদিন পরের একটা কথা আমার মনে পড়ে। এক আত্মীয়ের মৃত্যুকালে আমি উপস্থিত ছিলাম। অন্ধকার রাত্রি, বাড়িতে ছেলেপুলে চাকর বাকর কেউ নেই। ঘরের মধ্যে শুধু তার সদ্য বিধবা স্ত্রী আর আমি। তার স্ত্রী তো শোকের আবেগে দাপাদাপি করে এমন কাণ্ড করে তুললেন যে ভয় হল তাঁরও প্রাণটা বুঝি বের হয়ে যায়। বা কেঁদে কেঁদে বারবার আমাকে প্রশ্ন করতে লাগলেন, তিনি স্বেচ্ছায় যখন সহমরণে যেতে চাইছেন তখন সরকারের কি, তার যে আর তীরার্ধ বাঁচতে সাধ নেই, এ কি তারা বুঝবে না? তাদের ঘরে কি স্ত্রী নেই? তারা কি পাষাণ? আর এই রাত্রেই গ্রামের 5 জনে যদি নদীর তীরের কোনো একটা জঙ্গলের মধ্যে তার সহমরণের জোগাড় করে দেয়, তো পুলিশের লোক জানবে কি করে? এমনই আরো কত কি। কিন্তু আমার তো আর বসে বসে তার কান্না শুনলেই চলে না। পাড়ায় খবর দেওয়া চাই, অনেক জিনিস জোগাড় করা চাই। কিন্তু আমার বাইরে যাওয়ার প্রস্তাব শুনেই তিনি প্রকৃতিস্থ হয়ে উঠলেন। চোখ মুছে বললেন, ভাই, যা হবার সে তো হয়েছে, আর বাইরে গিয়ে কি হবে? রাতটা কাটুক না। আমি বললাম, অনেক কাজ, না গেলেই যে নয়। তিনি বললেন, হোক কাজ, তুমি বসো। বললাম, বসলে চলবে না, একবার খবর দিতেই হবে। বলে পা বাড়ানো মাত্রই তিনি চিৎকার করে উঠলেন, ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না। কাজেই আবার ফিরে এসে বসে পড়তে হলো। কারণ তখন বুঝলাম যে স্বামী জ্যান্ত থাকতে তিনি নির্ভয়ে 25 বছর একাকী ঘর করেছেন, তার মৃত্যুটা যদি বা সহে, তার মৃতদেহটা এই অন্ধকার রাত্রে 5 মিনিটের জন্যেও স্ত্রীর সইবে না। বুক যদি কিছুতে ফাটে তো সে এই মৃত স্বামীর কাছে একলা থাকলে।
কিন্তু দুঃখটা তার তুচ্ছ করে দেখানো আমার উদ্দেশ্য নয়, কিংবা তা খাঁটি নয় এ কথা বলাও আমার অভিপ্রায় নয়, কিংবা একজনের ব্যবহারেই তা চূড়ান্ত মীমাংসা হয়ে গেল তাও নয়। কিন্তু এমন আরও অনেক ঘটনা আমি জানি, যার উল্লেখ না করেও আমি এই কথা বলতে চাই যে শুধু কর্তব্য জ্ঞানের জোরে অথবা বহুকাল ধরে একসঙ্গে ঘর করার অধিকারেই এই ভয়টাকে কোনো মেয়ে মানুষই অতিক্রম করতে পারে না। এটি আর একটা শক্তি যা বহু স্বামী স্ত্রী 100 বছর একসঙ্গে ঘর করার পরেও হয়তো তার কোনো সন্ধানই পায় না। কিন্তু সহসা সেই শক্তির পরিচয় যখন কোনো নরনারীর কাছে পাওয়া যায়, তখন সমাজের আদালতে আসামি করে তাদের দণ্ড দেওয়া আবশ্যক যদি হয় তো হোক। কিন্তু মানুষের যে বস্তুটি সামাজিক নয়, সে নিজে যে তাদের দুঃখে গোপনে অশ্রু বিসর্জন না করে কোনো মতেই থাকতে পারে না। প্রায় মাস 2 মৃত্যুঞ্জয়ের খবর নিইনি। যাঁরা পল্লীগ্রাম দেখেননি কিংবা ওই রেলগাড়ির জানলায় মুখ বাড়িয়ে দেখেছেন, তাঁরা হয়তো সবিস্ময়ে বলে উঠবেন, এ কেমন কথা? এ কি কখনো সম্ভব হতে পারে যে অত বড় অসুখটা চোখে দেখে এসেও মাস 2 আর তার কোনো খবরই নেই? তাঁদের অবগতির জন্য বলা আবশ্যক যে এ শুধু সম্ভব নয়, এটিই হয়ে থাকে। একজনের বিপদে পাড়া শুদ্ধ ঝাঁক বেঁধে উপুড় হয়ে পড়ে, এই যে একটা জনশ্রুতি আছে, জানি না তা সত্যযুগের পল্লীগ্রামে ছিল কিনা, কিন্তু একালে তো কোথাও দেখেছি বলে মনে করতে পারি না। তবে তার মরার খবর যখন পাওয়া যায় না, তখন সে যে বেঁচে আছে এটা ঠিক। এমনই সময় হঠাৎ একদিন কানে গেল, মৃত্যুঞ্জয়ের সেই বাগানের অংশীদার খুড়া তোল পাড় করে বেড়াচ্ছে যে গেল গেল, গ্রামটা এবার রসাতলে গেল। নালতের মিত্তির বলে সমাজে আর তার মুখ বের করার জো রইল না। অকাল কুষ্মাণ্ডটা একটা সাপুড়ের মেয়েকে বিয়ে করে ঘরে এনেছে, আর শুধু বিয়ে নয়, তাও না হয় চুলায় যাক, তার হাতে ভাত পর্যন্ত খেয়েছে। গ্রামে যদি এর শাসন না থাকে তো বনে গিয়ে বাস করলেই তো হয়। কোড়লা হরিপুরের সমাজ কথা শুনলে তো, ইত্যাদি ইত্যাদি। তখন ছেলে বুড়ো সকলের মুখেই ওই এক কথা, হ্যাঁ, এ কি হলো? কলি কি সত্যিই উল্টাতে বসল? খুড়া বলে বেড়াতে লাগলেন যে এ যে ঘটবে তিনি অনেক আগেই জানতেন। তিনি শুধু তামাশা দেখছিলেন। কোথাকার জল কোথায় গিয়ে মরে, নইলে পর নয়, প্রতিবেশী নয়, আপনার ভাইপো, তিনি কি বাড়ি নিয়ে যেতে পারবেন না? তার কি ডাক্তার বৈদ্য দেখাবার ক্ষমতা ছিল না? তবে কেন যে করেননি এখন দেখুক সবাই। কিন্তু আর তো চুপ করে থাকা যায় না। এ যে মিত্তির বংশের নাম ডুবতে যায়, গ্রামে যে মুখ পড়ে। তখন আমরা গ্রামের লোক মিলে যে কাজটা করলাম, তা মনে করলে আমি আজও লজ্জায় মরে যাই। খুড়া চললেন নালতের মিত্তির বংশের অভিভাবক হয়ে, আর আমরা 10-12 জন সঙ্গে চললাম গ্রামের মুখ যাতে না পড়ে সেই জন্য। মৃত্যুঞ্জয়ের পোড়ো বাড়িতে গিয়ে যখন উপস্থিত হলাম, তখন সবেমাত্র সন্ধে হয়েছে। মেয়েটি ভাঙা বারান্দার একধারে রুটি বানাচ্ছিল। হঠাৎ লাঠি সোঁটা হাতে এতগুলো লোককে উঠোনের ওপর দেখে ভয়ে একেবারে নীল হয়ে গেল। খুড়ো ঘরের মধ্যে উঁকি মেরে দেখলেন মৃত্যুঞ্জয় শুয়ে আছে। চট করে শিকলটা টেনে দিয়ে সেই ভয়ে মৃতপ্রায় মেয়েটিকে সম্ভাষণ শুরু করলেন। বলা বাহুল্য, জগতের কোনো খুড়া কোনো কালে বোধ করি ভাইপোর স্ত্রীকে ওইরকমভাবে সম্ভাষণ করেননি। সে এমনই যে মেয়েটি হীন সাপুড়ের মেয়ে হয়েও তা সইতে পারল না। চোখ তুলে বলল, বাবা আমারে বাবুর সাথে নিকা দিয়েছে জানো। খুড়া বললেন, তবে রে, ইত্যাদি ইত্যাদি, এবং সঙ্গে সঙ্গেই 10-12 জন বীর দর্পে হুঙ্কার দিয়ে তার ঘাড়ে পড়ল। কেউ ধরল চুলের মুঠি, কেউ ধরল কান, কেউ ধরল হাত দুটো, এবং যাদের সে সুযোগ ঘটল না, তারাও নিশ্চেষ্ট হয়ে রইল না।
কারণ সংগ্রামস্থলে আমরা কাপুরুষের ন্যায় চুপ করে থাকতে পারি, আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রটনা করতে বোধ হয় নারায়ণের কর্তৃপক্ষেরও চক্ষু লজ্জা হবে। এইখানে একটা অবাস্তব কথা বলে রাখি। শুনেছি নাকি বিলেত প্রভৃতি ম্লেচ্ছ দেশে পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে, স্ত্রীলোক দুর্বল এবং নিরুপায় বলে তার গায়ে হাত তুলতে নেই। এ আবার একটা কি কথা! সনাতন হিন্দু এ কুসংস্কার মানে না। আমরা বলি, যারই গায়ে জোর নেই তারই গায়ে হাত তুলতে পারা যায়, তা সে নর নারী যাই হোক না কেন। মেয়েটি প্রথমেই যেই না একবার আর্তনাদ করে উঠেছিল, তারপরে একেবারে চুপ করে গেল। কিন্তু আমরা যখন তাকে গ্রামের বাইরে রেখে আসার জন্য হিঁচড়ে নিয়ে চললাম, তখন সে মিনতি করে বলতে লাগল, বাবুরা, আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি। বাইরে শেয়াল কুকুর খেয়ে যাবে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না। মৃত্যুঞ্জয় রুদ্ধ ঘরের মধ্যে পাগলের মতো মাথা কুটতে লাগল, দরজায় বারবার পদাঘাত করতে লাগল এবং শ্রাব্য অশ্রাব্য বহুবিধ ভাষা প্রয়োগ করতে লাগল। কিন্তু আমরা তাতে তিলার্ধ বিচলিত হলাম না। স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করে তাকে হিড় হিড় করে টেনে নিয়ে চললাম বলছি, কেননা আমিও বরাবর সঙ্গে ছিলাম। কিন্তু কোথায় আমার মধ্যে একটুখানি দুর্বলতা ছিল, আমি তার গায়ে হাত দিতে পারিনি। বরঞ্চ কেমন যেন কান্না পেতে লাগলো। সে যে অত্যন্ত অন্যায় করেছে এবং তাকে গ্রামের বাইরে বের করে দেওয়াই উচিত, কিন্তু এটাই যে আমরা ভালো কাজ করছি সেটিও আমি কিছুতে মনে করতে পারলাম না। কিন্তু আমার কথা থাক, আপনারা মনে করবেন না পল্লীগ্রামে উদারতার একান্ত অভাব, মোটেই না। বরঞ্চ বড়লোক হলে আমরা এমন সব ঔদার্য প্রকাশ করি যে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই মৃত্যুঞ্জয়টাই যদি না তার হাতে ভাত খেয়ে অমার্জনীয় অপরাধ করত, তাহলে তো আমাদের এত রাগ হতো না। আর কায়েতের ছেলের সঙ্গে সাপুড়ের মেয়ের নিকা, এ তো একটা হেসে ওড়াবার কথা। কিন্তু কাল করল ওই যে ভাত খেয়ে। হোক না সে 2.5 মাসের রোগী, হোক না সে শয্যাশায়ী, কিন্তু তাই বলে ভাত, লুচি নয়, সন্দেশ নয়, পাঁঠার মাংস নয়, ভাত খাওয়া যে অন্য পাপ, সে তো আর সত্য সত্যই মাপ করা যায় না। তা নইলে পল্লীগ্রামের লোক সংকীর্ণচিত্ত নয়। 4 ক্রোশ হাঁটা বিদ্যা যেসব ছেলের পেটে, তারাই তো একদিন বড় হয়ে সমাজের মাথা হয়। দেবী বিনা পানির বরে সংকীর্ণতা তাদের মধ্যে আসবে কি করে? এই তো এরই কিছুদিন পরে প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ মনের বৈরাগ্যে বছর 2 কাশীবাস করে যখন ফিরে আসলেন, তখন নিন্দুকেরা কানাকানি করতে লাগলো যে অর্ধেক সম্পত্তি ওই বিধবার, এবং পাছে তা বেহাত হয়, এই ভয়েই ছোটবাবু অনেক চেষ্টা, অনেক পরিশ্রমের পর বৌঠানকে যেখান থেকে ফিরিয়ে আনলেন সেটা কাশী বটে। যাই হোক, ছোটবাবু তার স্বাভাবিক ঔদার্যে গ্রামের বারোয়ারি পূজা বাবদ 200 টাকা দান করে 5খানা গ্রামের ব্রাহ্মণের সদক্ষিণা উত্তম ফলাহারের পর প্রত্যেক সৎ ব্রাহ্মণের হাতে যখন একটা করে কাঁসার গ্লাস দিয়ে বিদায় করলেন, তখন ধন্য ধন্য পড়ে গেল। এমনকি পথে আসতে আসতেই দেশের এবং দশের কল্যাণের জন্য কামনা করতে লাগলেন, এমন সব যারা বড়লোক তাদের বাড়িতে বাড়িতে মাসে মাসে এমন সব সদনুষ্ঠান আয়োজন হয় না কেন? কিন্তু যাক, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, যুগে যুগে সঞ্চিত হয়ে প্রায় প্রত্যেক পল্লীবাসীর দ্বারেই স্তূপাকার হয়ে উঠেছে। কিন্তু দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে অনেক দিন ঘুরে গৌরব করার মতো অনেক বড় বড় ব্যাপার আমি লক্ষ্য করেছি। চরিত্রেই বলো, ধর্মেই বলো, সমাজেই বলো, আর বিদ্যাতেই বলো,
শিক্ষা একেবারে পুরো হয়ে আছে, এখন শুধু ইংরেজকে কষে গালিগালাজ করতে পারলেই দেশটা উদ্ধার হয়ে যায়। এরপর কিছু বছর কেটেছে। মশার কামড় আর সহ্য করতে না পেরে সবেমাত্র সন্ন্যাসী গিরিতে ইস্তফা দিয়ে ঘরে ফিরেছি। একদিন দুপুরবেলা ক্রোশ 2 দূরের মালপাড়ার ভেতর দিয়ে যাচ্ছি, হঠাৎ দেখি একটা কুটিরের দ্বারে মৃত্যুঞ্জয় বসে। তার মাথায় গেরুয়া রঙের পাগড়ি, বড় বড় দাড়ি চুল, গলায় রুদ্রাক্ষ ও পুঁতির মালা। কে বলবে আমাদের সেই মৃত্যুঞ্জয়? কায়স্থের ছেলে একটা বছরের মধ্যেই জাত দিয়ে একেবারে পুরো দস্তুর সাপুড়ে হয়ে গেছে। মানুষ কত শীঘ্র যে তার 14 পুরুষের যাত্রা বিসর্জন দিয়ে আর একটা জাত হয়ে উঠতে পারে, সে এক আশ্চর্য ব্যাপার। ব্রাহ্মণের ছেলে মেথরানীকে বিয়ে করে মেথর হয়ে গেছে এবং তাদের ব্যবসা অবলম্বন করেছে, এ বোধ করি আপনারা অনেকেই শুনেছেন। কিন্তু সৎব্রাহ্মণের ছেলেকে এন্ট্রান্স পাশ করার পরেও ডোমের মেয়ে বিয়ে করে ডোম হতে দেখেছি। এখন সে ধুচুনি কুলো বুনে বিক্রয় করে আর শুয়োর চড়ায়। ভালো কায়স্থ সন্তানকে কসাইয়ের মেয়ে বিয়ে করে কসাই হয়ে যেতেও দেখেছি। আজ সে স্বহস্তে গরু কেটে বিক্রয় করে। তাকে দেখে কার সাধ্য বলে কোনো কালে সে কসাই ছাড়া আর কিছু ছিল? কিন্তু সকলেরই ওই একই হেতু। আমার তাই তো মনে হয়, এমন করে এত সহজে পুরুষকে যারা টেনে নামাতে পারে, তারা কি এমনই অবলীলাক্রমে তাদের ঠেলে ওপরে তুলতে পারে না? যে পল্লীগ্রামের পুরুষদের সুখ্যাতিতে আজ পঞ্চমুখ হয়ে উঠেছি, গৌরবটা কি শুধু একাই তাদেরই? শুধু নিজেদের জোরেই এত দ্রুত নিচের দিকে নেমে চলেছে? অন্দরের দিক থেকে কি এতটুকু উৎসাহ, এতটুকু সাহায্য আসে না? কিন্তু থাক, ঝোঁকের মাথায় হয়তোবা অনধিকার চর্চা করে বসব। কিন্তু আমার মুশকিল হয়েছে এই যে আমি কোনো মতেই ভুলতে পারি না দেশের 90 জন নরনারী এই পল্লীগ্রামেরই মানুষ, এবং সেই জন্য কিছু একটা আমাদের করা চাই। যাক, বলছিলাম যে দেখে কে বলবে সেই মৃত্যুঞ্জয়, কিন্তু আমাকে সে খাতির করে বসালো। বিলাসী পুকুরে জল আনতে গিয়েছিল। আমাকে দেখে সেও ভারী খুশি হয়ে বারবার বলতে লাগলো, তুমি না আগলালে সে রাত্রিরে আমাকে তারা মেরেই ফেলত। আমার জন্য কত মারই না জানি তুমি খেয়েছিলে। কথায় কথায় শুনলাম পরদিনই তারা এখানে উঠে এসে ক্রমশ ঘর বেঁধে বাস করছে এবং সুখেই আছে। সুখে যে আছে এ কথা আমাকে বলার প্রয়োজন ছিল না, শুধু তাদের মুখের দিকে চেয়েই আমি তা বুঝেছিলাম। তাই শুনলাম আজ কোথায় নাকি তাদের সাপ ধরার বায়না আছে এবং সেই জন্য তারা প্রস্তুত হয়েছে। আমিও অমনি সঙ্গে যাওয়ার জন্য লাফিয়ে উঠলাম। ছেলেবেলা থেকেই দুটো জিনিসের ওপর আমার প্রবল শখ ছিল। এক ছিল গোখ্র কেউটে সাপ ধরে পোষা, আর ছিল মন্ত্র সিদ্ধ হওয়া। সিদ্ধ হওয়ার উপায় তখনও খুঁজে বের করতে পারিনি, কিন্তু মৃত্যুঞ্জয়কে ওস্তাদ লাভ করার আশায় আনন্দে উৎফুল্ল হয়ে উঠলাম। সে তার নামজাদা শ্বশুরের শিষ্য, সুতরাং মস্ত লোক। আমার ভাগ্য যে অকস্মাৎ এমন সুপ্রসন্ন হয়ে উঠবে তা কে ভাবতে পারত? কিন্তু শক্ত কাজ এবং ভয়ের কারণ আছে বলে প্রথমে তারা দুজনেই আপত্তি করল। কিন্তু আমি এমনই নাছোড়বান্দা হয়ে উঠলাম যে মাসখানেকের মধ্যে আমাকে সাগরেদ করতে মৃত্যুঞ্জয় পথ পেল না। সাপ ধরার মন্ত্র এবং হিসাব শিখিয়ে দিল এবং কবজিতে ওষুধ সমেত মাদুলি বেঁধে দিয়ে দস্তুর মতো সাপুড়ে বানিয়ে তুলল। মন্ত্রটা কি জানেন? তার শেষটা আমার মনে আছে। ওরে কেউটে, তুই মনসার বাহন, মনসা দেবী আমার মা। ওলট পালট পাতাল ফোঁড়, ঢোঁড়ার বিষ তুই নে, তোর বিষ ধোঁড়ারে দে। দুধরাজ মুনিরাজ, কার আজ্ঞে বিষহরির আজ্ঞে।
এর মানে যে কি তা আমি জানি না, কারণ যিনি এই মন্ত্রের দ্রষ্টা ঋষি ছিলেন নিশ্চয়ই কেউ না কেউ ছিলেন, তার সাক্ষাৎ আমি কখনো পাইনি। অবশেষে একদিন এই মন্ত্রের সত্য মিথ্যার চরম মীমাংসা হয়ে গেল বটে, কিন্তু যতদিন না হলো ততদিন সাপ ধরার জন্যে চতুর্দিকে প্রসিদ্ধ হয়ে আসছি। এতটুকু বয়সের মধ্যে এত বড় ওস্তাদ হয়ে অহংকারে আমার আর মাটিতে পা পড়ে না। বিশ্বাস করল না শুধু দুজন, আমার গুরু যে, সে তো ভালো মন্দ কোনো কথাই বলতো না, কিন্তু বিলাসী মাঝে মাঝে মুখ টিপে হেসে বলতো, ঠাকুর, এসব ভয়ঙ্কর জানোয়ার, একটু সাবধানে নাড়াচাড়া করো। বস্তুত বীজ দাঁত ভাঙা, সাপের মুখ থেকে বিষ বের করা প্রভৃতি কাজগুলো এমনই অবহেলার সঙ্গে করতে শুরু করেছিলাম যে সেই সব মনে পড়লে আমার আজও গা কাঁপে। আসল কথা হচ্ছে এই যে সাপ ধরাও কঠিন নয়, এবং ধরা সাপ 2-4 দিন হাঁড়িতে পুড়ে রাখার পর তার বীজ দাঁত ভাঙাই হোক আর নাই হোক, কিছুতেই কামড়াতে চায় না। চক্র তুলে কামড়াবার ভান করে, ভয় দেখায়, কিন্তু কামড়ায় না। মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সঙ্গে বিলাসী তর্ক করত। সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা হচ্ছে শিকড় বিক্রি করা। যা দেখানো মাত্রই সাপ পালাতে পথ পায় না, কিন্তু তার আগে সামান্য একটু কাজ করতে হতো। যে সাপটা শিকড় দেখিয়ে পালাবে তার মুখে একটা লোহার শিক পুড়িয়ে 12 কয়েক ছ্যাঁকা দিতে হয়। তারপরে তাকে শিকড়ই দেখানো হোক আর একটা কাঠি দেখানো হোক, সে যে কোথায় পালাবে ভেবে পাওয়া যায় না। এই কাজটির বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি করে মৃত্যুঞ্জয়কে বলতো, দেখো, এমন করে মানুষকে ঠকিও না। মৃত্যুঞ্জয় বলতো, সবাই করে, এতে দোষ কি? বিলাসী বলতো, করুক গে সবাই, আমাদের তো খাওয়ার ভাবনা নেই, আমরা কেন মিছিমিছি লোক ঠকাতে যাব? আর একটা জিনিস আমি বরাবর লক্ষ্য করেছি, সাপ ধরার বায়না আসলেই বিলাসী নানা প্রকারে বাধা দেওয়ার চেষ্টা করত। আজ শনিবার, আজ মঙ্গলবার, এমনই কত কি। মৃত্যুঞ্জয় উপস্থিত না থাকলে সে তো একেবারেই ভাগিয়ে দিত, কিন্তু উপস্থিত থাকলে মৃত্যুঞ্জয় নগদ টাকার লোভ সামলাতে পারত না। আর আমার তো একরকম নেশার মতোই হয়ে দাঁড়িয়েছিল। নানা প্রকারে তাকে উত্তেজিত করতে চেষ্টা ত্রুটি রাখতাম না। বস্তুত এর মধ্যে মজা ছাড়া ভয় যে কোথাও ছিল এ আমাদের মনেই স্থান পেত না। কিন্তু এই পাপের দণ্ড আমাকে একদিন ভালো করেই দিতে হলো। সেদিন ক্রোশ 1.5 দূরে এক গোয়ালার বাড়িতে সাপ ধরতে গিয়েছি। বিলাসী বরাবরই সঙ্গে যেত, আজও সঙ্গে ছিল। মেটে ঘরের মেঝে খানিকটা খুঁড়তেই একটা গর্তের চিহ্ন পাওয়া গেল। আমরা কেউই লক্ষ্য করিনি, কিন্তু বিলাসী সাপুড়ের মেয়ে। সে হেঁট হয়ে কয়েক টুকরো কাগজ তুলে নিয়ে আমাকে বলল, ঠাকুর, একটু সাবধানে খোঁড়ো, সাপ একটা নয়, 1 জোড়া তো আছে বটেই, হয়তোবা বেশিও থাকতে পারে। মৃত্যুঞ্জয় বলল, এরা যে বলে একটাই এসে ঢুকেছে, একটাই দেখতে পাওয়া গেছে। বিলাসী কাগজ দেখিয়ে বলল, দেখছো না, বাসা করেছিল। মৃত্যুঞ্জয় বলল, কাগজ তো ইঁদুরেও আনতে পারে। বিলাসী বলল, 2 হতে পারে, কিন্তু 2টো আছেই আমি বলছি। বাস্তবিক বিলাসীর কথাই ফলল, এবং মর্মান্তিকভাবেই সেদিন ফলল। মিনিট 10 মধ্যেই একটা প্রকাণ্ড খরিশ কোখরো ধরে ফেলে মৃত্যুঞ্জয় আমার হাতে দিল, কিন্তু সেটাকে ঝাঁপির মধ্যে পুরে ফিরতে না ফিরতেই মৃত্যুঞ্জয় উফ করে নিঃশ্বাস ফেলে বাইরে এসে দাঁড়াল। তার হাতের উল্টো পিঠ দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে। প্রথমটা সবাই যেন হতবুদ্ধি হয়ে গেলাম, কারণ সাপ ধরতে গেলে সে পালাবার জন্য ব্যাকুল না হয়ে বরঞ্চ গর্ত থেকে 1 হাত মুখ বের করে দংশন করে, এমন অভাবনীয় ব্যাপার জীবনে এই একটিবার মাত্র দেখেছি।
পরক্ষণেই বিলাসী চিৎকার করে ছুটে গিয়ে আঁচল দিয়ে তার হাতটা বেঁধে ফেলল এবং যত রকমের শিকড় বাকড় সে সঙ্গে এনেছিল সমস্তই তাকে চিবাতে দিল। মৃত্যুঞ্জয় নিজের মাদুলি তো ছিলই, তার উপরে আমার মাদুলিটাও খুলে তার হাতে বেঁধে দিলাম। আশা এই যে বিষ তার ওপরে আর উঠবে না, এবং আমার সেই বিষহরীর আজ্ঞে মন্ত্রটা সতেজে বারবার আবৃত্তি করতে লাগলাম। চতুর্দিকে ভিড় জমে গেল এবং অঞ্চলের মধ্যে যেখানে যত গুণী ব্যক্তি আছেন সকলকে খবর দেওয়ার জন্য দিকে দিকে লোক ছুটল। বিলাসীর বাপকেও সংবাদ দেওয়ার জন্য লোক গেল। আমার মন্ত্র পড়ার আর বিরাম নেই, কিন্তু ঠিক সুবিধা হয়েছে বলে মনে হলো না। তথাপি আবৃত্তি সমানভাবেই চলতে লাগল। কিন্তু মিনিট 15-20 পরেই যখন মৃত্যুঞ্জয় একবার বমি করে নাকে কথা বলতে শুরু করে দিল, তখন বিলাসী মাটির ওপরে একেবারে আছাড় খেয়ে পড়ল। আমিও বুঝলাম আমার বিষহরীর দোহাই বুঝি আর খাটে না। নিকটবর্তী আরো 2-4 জন ওস্তাদ এসে পড়লেন এবং আমরা কখনো বা একসঙ্গে কখনো বা আলাদা 33 কোটি দেবদেবীর দোহাই পড়তে লাগলাম, কিন্তু বিষ দোহাই মানল না। রোগীর অবস্থা ক্রমেই মন্দ হতে লাগল। যখন দেখা গেল ভালো কথায় হবে না, তখন 3-4 জন রোজা মিলে বিষকে এমনই অকথ্য অশ্রাব্য গালিগালাজ করতে লাগল যে বিষের কান থাকলে সে মৃত্যুঞ্জয় তো মৃত্যুঞ্জয় সেদিন দেশ ছেড়ে পালাত। কিন্তু কিছুতেই কিছু হল না। আরো আধ ঘন্টা ধস্তাধস্তির পরে রোগী তার বাপ মায়ের দেওয়া মৃত্যুঞ্জয় নাম, তার শ্বশুরের দেওয়া মন্ত্রৌষধি সমস্ত মিথ্যা প্রতিপন্ন করে ইহলোকে লীলা সাঙ্গ করল। বিলাসী তার স্বামীর মাথাটা কোলে করে বসেছিল, সে যেন একেবারে পাথর হয়ে গেল। যাক, আমার দুঃখের কাহিনীটা আর বাড়াবো না, কেবল এইটুকুই বলে শেষ করব যে সে 7 দিনের বেশি বেঁচে থাকাটা সইতে পারল না। আমাকে শুধু একদিন বলেছিল, ঠাকুর, আমার মাথার দিব্যি রইল, এসব তুমি আর কখনো করো না। আমার মাদুলি কবজ তো মৃত্যুঞ্জয়ের সঙ্গে সঙ্গে কবরে গিয়েছিল, ছিল শুধু বিষহরীর আজ্ঞা। কিন্তু সে আজ্ঞা যে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নয়, এবং সাপের বিষ যে বাঙালির বিষ নয়, তা আমিও বুঝেছিলাম। একদিন গিয়ে শুনলাম ঘরে তো বিষের অভাব ছিল না, বিলাসী আত্মহত্যা করে মরেছে এবং শাস্ত্রমতে সে নিশ্চয়ই নরকে গিয়েছে। কিন্তু যেখানেই যাক, আমার নিজের যখন যাওয়ার সময় আসবে, তখন ওইরূপ কোনো একটা নরকে যাওয়ার প্রস্তাবে আমি যে পিছিয়ে দাঁড়াবো না, এটা বলতে পারি। খুড়ামশাই 16 আনা বাগান দখল করে অত্যন্ত বিজ্ঞের মতো চারিদিকে বলে বেড়াতে লাগলেন, ওর যদি না অপঘাত মৃত্যু হবে তো হবে কার? পুরুষ মানুষ অমন একটা ছেড়ে 10টা করুক না, তাতে তো তেমন আসে যায় না, না হয় একটু নিন্দাই হতো। কিন্তু হাতে ভাত খেয়ে মরতে গেলি কেন? নিজে মোলো, আমার পর্যন্ত মাথা হেঁট করে গেল। না পেলে 1 ফোঁটা আগুন, না পেলে একটা পিণ্ডি, না হলো একটা ভুজ্জি উচ্ছুগ্য। গ্রামের লোক এক বাক্যে বলতে লাগলো, তাতে আর সন্দেহ কি? অন্য পাপ, বাপরে, এর কি আর প্রায়শ্চিত্ত আছে? বিলাসীর আত্মহত্যার ব্যাপারটাও অনেকের কাছে পরিহাসের বিষয় হল। আমি প্রায়ই ভাবি, এ অপরাধ হয়তো এরা দুজনেই করেছিল, কিন্তু মৃত্যুঞ্জয় তো পল্লীগ্রামেরই ছেলে, পাড়া গাঁয়ের তেলে জলেই তো মানুষ। তবু এত বড় দুঃসাহসের কাজে প্রবৃত্ত করেছিল তাকে যে বস্তুটা, সেটা কেউ একবার চোখ মেলে দেখতে পেল না। আমার মনে হয়, যে দেশের নরনারীর মধ্যে পরস্পরের হৃদয় জয় করে বিয়ে করার রীতি নেই, বরঞ্চ তা নিন্দার সামগ্রী, যে দেশের নরনারী
আশা করার সৌভাগ্য, আকাঙ্ক্ষা করার ভয়ঙ্কর আনন্দ থেকে চিরদিনের জন্য বঞ্চিত, যাদের জয়ের গর্ব, পরাজয়ের ব্যথা কোনোটাই জীবনে একটিবারও বহন করতে হয় না, যাদের ভুল করার দুঃখ আর ভুল না করার আত্মপ্রসাদ কিছুরই বালাই নেই, যাদের প্রাচীন এবং বহুদর্শী বিজ্ঞ সমাজ সর্বপ্রকারের হাঙ্গামা থেকে অন্তত সাবধানে দেশের লোককে তফাত করে আজীবন কেবল ভালোটি হয়ে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। তাই বিবাহ ব্যাপারটা যাদের কাছে নিছকই শুধু কন্ট্রাক্ট, তা সে যতই কেননা বৈদিক মন্ত্র দিয়ে ডকুমেন্ট পাকা করা হোক, সে দেশের লোকের সাধ্যই নেই মৃত্যুঞ্জয়ের অন্য পাপের কারণ বোঝে। বিলাসীকে যারা পরিহাস করেছিলেন তারা সকলেই সাধু গৃহস্থ এবং সাধ্বী গৃহিণী। অক্ষয় সতী লোক তারা সবাই পাবেন, তাও আমি জানি। কিন্তু সেই সাপুড়ের মেয়েটি যখন একটি পীড়িত শয্যাগত লোককে তিল তিল করে জয় করেছিল, তার তখনকার সে গৌরবের কণামাত্র হয়তো আজকের কেউ চোখে দেখেননি। মৃত্যুঞ্জয় হয়তো নিতান্তই একটা তুচ্ছ মানুষ ছিল, কিন্তু তার হৃদয় জয় করে দখল করার আনন্দটাও তুচ্ছ নয়। সে সম্পদও অকিঞ্চিৎকর নয়। এই বস্তুটাই এ দেশের লোকের পক্ষে বুঝে ওঠা কঠিন। আমি ভূদেব বাবুর পারিবারিক প্রবন্ধেরও দোষ দেব না এবং শাস্ত্রীয় তথা সামাজিক বিধি ব্যবস্থারও নিন্দা করব না। করলেও মুখের উপর কড়া জবাব দিয়ে যারা বলবেন এই হিন্দু সমাজ তার নির্ভুল বিধি ব্যবস্থার জোরেই তো শতাব্দীর এতগুলো বিপ্লবের মধ্যে বেঁচে আছে, আমি তাদেরও অতিশয় ভক্তি করি। প্রত্যুত্তরে আমি কখনোই বলবো না টিকে থাকা চরম সার্থকতা নয় এবং অতিকায় হস্তি লোপ পেয়েছে, কিন্তু তেলাপোকা টিকে আছে। আমি শুধু এটিই বলবো যে বড় লোকের নন্দগোপালটির মতো দিন রাত চোখে চোখে এবং কোলে কোলে রাখলে সে যে বেশটি থাকবে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু একেবারে তেলাপোকাটির মতো বাঁচিয়ে রাখার চেয়ে এক আধবার কোল থেকে নামিয়ে আরও 5 জন মানুষের মতো 2-1 পা হাঁটতে দিলেও প্রায়শ্চিত্ত করার মতো পাপ হয় না। আজকের মতো গল্প সফর এই পর্যন্তই। আগামী পর্বে আরও একটি নতুন গল্প নিয়ে আসবো আমি। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন এবং অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন গল্প সফর 2.0, যেখানে গল্প আপনার সফর সঙ্গী।